শব্দের প্রথম দিনের তৃতীয় ভিডিও শোনার আগে একবার চোখ বুলিয়ে নাও কি কি তোমরা এর আগে দেখে এসছো। আমরা একেবারে প্রথম থেকে শুরু করেছি। শব্দের উৎস, শব্দ এক প্রকার শক্তি, কম্পাঙ্ক অনুযায়ী শব্দ ক রকমের হতে পারে, তারপরে কম্পন একটা সরল দোলগতি, সমষ্টিগত কম্পনকে কি বলে, তরঙ্গ তৈরি হয়েছে এবং সেই তরঙ্গের অলরেডি দুরকম ভাগ আমরা পড়ে ফেলেছি। কি কি আছে সেই ভাগের মধ্যে? একটা বলা হচ্ছে তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ ক্যাটেগরির মধ্যে পড়ে। আবার আর এক রকমের ভাগ হচ্ছে কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে তরঙ্গ, জড় আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, জড় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই ক্যাটেগরিতে শব্দ হচ্ছে জড় তরঙ্গ। 3 নম্বর ক্যাটেগরি হচ্ছে যে কোনো তরঙ্গ আবার দু রকম হতে পারে, জড় তরঙ্গ আর স্থানু তরঙ্গ। নামের মধ্যেই কিন্তু এদের সংজ্ঞা বলো ধারণা বলো লুকিয়ে আছে। কিরকম ব্যাপারটা দেখা যাক। বলছে, বক্তব্য হচ্ছে এটা, যখন আমি বলছি চলো তরঙ্গ, বছরের শেষে আমরা যে কার্ডটা হাতে পাই তার নাম হচ্ছে প্রোগ্রেসিভ রিপোর্ট, মানে আমি কতটা এগোলাম, প্রোগ্রেস রিপোর্ট। তো এখানে এই ওয়েবটার নাম কি, প্রোগ্রেসিভ ওয়েব। বছরের শেষে হাতে পাই প্রোগ্রেস রিপোর্ট, আর এখানে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। মানে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরঙ্গ তার উৎস থেকে কত দূর যেতে পারলো। তার মানে কিছু তরঙ্গ আছে, টিউবলাইটের আলো টিউবলাইট থেকে বেরিয়ে ক্রমাগত দূরে যেতে থাকে। ট্রেনের বাঁশির আওয়াজ ট্রেনের বাঁশি থেকে নির্গত হয়ে ক্রমাগত দূরে চলে যায়, উৎস থেকে দূরে সরে যেতে থাকে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এই ধরনের তরঙ্গগুলোকে কি বলে, প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গ বলে। কিন্তু একটা ডোবার জলে বা পুকুরের জলে আমি ঢিল ফেললাম, তার ফলে যে বৃত্তা বৃত্তাকারের দেখতে যে ঢেউগুলো তৈরি হলো, তো সেই ঢেউগুলো কিন্তু ওই পুকুরের জলাশয়ের মধ্যেই আবদ্ধ, এর বাইরে যেতে পারবে না। তো এটা হচ্ছে কি, স্থানু তরঙ্গ, যারা মাধ্যমের একটা অংশেই উৎপন্ন হয়, যে তরঙ্গগুলো আবার ওই অংশেই ধ্বংস হয়ে যায়। হোমিওপ্যাথি ওষুধের শিশির মুখে ধার ঘেঁষে তির্যকভাবে ফুঁ দিলে শীষ বা মিষ্টি শব্দ উৎপন্ন হয়, অথবা শীষের আওয়াজ পাওয়া যায়। তো এটা কিন্তু কেন হয় জানো? এটা হয় হচ্ছে যখন এরকম হোমিওপ্যাথি ওষুধের সরু শিশির মুখে ফুঁ দেওয়া হবে, একটা আলোড়ন নিচের দিকে যায়, আর সেই আলোড়নটা নিচের অংশ থেকে প্রতিফলিত হয়ে আবার ওপরের প্রান্তের দিকে ফেরত আসে। এর ফলে দুরকম তরঙ্গ, আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ উপরিপাতিত হয়ে ভেতরে একটা অদ্ভুত ঘটনা ঘটায়, যাকে বলে উপরিপাত। এই যে এর ফলে কি হয়, ওর মধ্যে এই উপরিপাতটা আপতিত তরঙ্গ প্রতিফলিত তরঙ্গ একে অপরের সাথে মিশে গেছে। এর ফলে নতুন একটা তরঙ্গ তৈরি হয় যার নাম স্থানু তরঙ্গ, যা কেবলমাত্র ওই বদ্ধ শিশির মধ্যেই আবদ্ধ থাকে। বাঁশিতে শব্দ উৎসের পিছনে রয়েছে এই স্থানু তরঙ্গের কাজ। ঠিক আছে? তার মানে স্থানু তরঙ্গ মানে কি? মানে স্থানু তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ যা মাধ্যমের একটা নির্দিষ্ট অংশ উৎপত্তি লাভ করে সেই অংশেই হারিয়ে যাবে। তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে হোমিওপ্যাথি ওষুধের শিশির মুখে ফুঁ দিলাম, শিশির আওয়াজ তো বাইরে থেকে পাওয়া যায়, তাহলে কোথায় শিশির মধ্যে হারিয়ে গেছে? বাবা, শব্দটা নয়, আমি বলেছি ওই আপতিত প্রতিফলিত প্রতিফলিত তরঙ্গ মিশে গিয়ে যে লব্ধ তরঙ্গ তৈরি করেছে তাকে বলছি স্থানু তরঙ্গ। উৎপন্ন শব্দটাকে বলিনি, শব্দ তো বাতাসেও বিস্তার লাভ করছে। ওই যে লব্ধ তরঙ্গটা, ওটা কেবলমাত্র ওই শিশির মধ্যেই আবদ্ধ, ওটা কেবলমাত্র বাঁশির মধ্যেই আবদ্ধ। ছেড়ে দাও। একটা দড়িকে, নিচে দুটো ছবিতে দেখানো আছে দেখো, ছবি দুটো একটু বড় করে দিয়ে দেখো খেয়াল করে। বলছে এখানে একটা উৎস বসানো আছে, আলোক উৎস ধরো। তাহলে এখান থেকে আলো কোন দিকে ছড়িয়ে পড়ছে, সমগ্র দিকে ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ছে, তার মানে এটা চলো তরঙ্গ। আবার বলছে এখানে আংটাতে আমি একটা দড়িকে বেঁধে রেখেছি, এবার আমি একে কি করছি, একবার ওপরে একবার নিচে এইভাবে আন্দোলিত করছি। তাহলে একটা আলোড়ন কিভাবে হবে, বদ্ধ প্রান্তের দিকে এগিয়ে যাবে এবং বদ্ধ প্রান্ত থেকে প্রতিফলিত হয়ে এইভাবে ফেরত আসবে। ডট ডট দিয়ে প্রতিফলিতকে দেখিয়েছি, পূর্ণ স্কেলে দেখানো আছে হচ্ছে আপতিত তরঙ্গকে দেখানো আছে। তার মানে এই যে উপরিপাত, এর ফলে যে লব্ধ তরঙ্গের ফলে একটাই তরঙ্গ উৎপন্ন হলো, সেটা কিন্তু আবদ্ধ রয়েছে দড়ির এই খণ্ডের মধ্যে, এর বাইরে নেই কিন্তু এর অস্তিত্ব। এই ধরনের তরঙ্গগুলোকে বলে স্থিতিস্থাপক তরঙ্গ, এই সরি,
স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। স্থানু, স্থবির, এক জায়গায় আবদ্ধ থাকে যা। তাহলে শব্দ কি ধরনের তরঙ্গ? বলো চল তরঙ্গ হতে পারে, আবার স্থানু তরঙ্গ হতে পারে, দুরকমই হতে পারে। তবে মানে উৎপত্তিটা, তবে শব্দ যখন বিস্তার লাভ করছে, উৎস থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে, সেই অ্যাসপেক্টে দেখলে শব্দ চলতরঙ্গ। আবার কোনো কোনো ক্ষেত্রে বাঁশির আওয়াজের ক্ষেত্রে, তারপরে তোমার এই দড়ির কম্পনের ক্ষেত্রে, এগুলো যেগুলো দেখানো হলো, এক্ষেত্রগুলোতে আবার তরঙ্গটা হচ্ছে কি স্থানু তরঙ্গ। তো আমরা চলো এবং স্থানু তরঙ্গ শোনার পরে মোট তরঙ্গকে কতভাবে ভাগ করতে পারি দেখলাম বিভিন্ন দিক থেকে। গতির প্রকৃতি অনুযায়ী, গঠন প্রকৃতি অনুযায়ী, তারপরে তোমার হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে, এই রেসপেক্টে হচ্ছে চলো আর স্থানু। গঠন অনুযায়ী হচ্ছে তির্যক আর অনুদৈর্ঘ্য। কোন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে তার প্রকৃতি অনুযায়ী হচ্ছে কি, তার প্রকৃতি অনুযায়ী হচ্ছে তোমার জড় তরঙ্গ আর বা স্থিতিস্থাপক তরঙ্গ, আর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই দুটো ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটার সংজ্ঞা এতক্ষণ ধরে বলা হলো, উদাহরণ বোঝাবার চেষ্টা করেছি, নিজেরা ভেবে দেখবে। তাহলে এই ভাগগুলোর মধ্যে একবার যদি ফাইনালি বলি, শব্দ তাহলে কি ধরনের তরঙ্গ? শব্দ হলো অবশ্যই জড় বা স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তোমাদের এখন মনে রাখতে হবে, পরে একটা ছবির মাধ্যমে দেখাবো, বাকিটা উঁচু ক্লাসে পাবে। আর শব্দ উৎস থেকে দূরে সরে যাচ্ছে, সেই হিসেবে চলতরঙ্গ। আবার শব্দের উৎপত্তি কখনো কখনো হচ্ছে স্থানু তরঙ্গের মাধ্যমে। এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের শব্দ। তাহলে আর কোনোভাবেই শব্দ কিন্তু তির্যক তরঙ্গ নয়। এই তির্যক আর অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা দারুণ পার্থক্য রয়েছে। অনেকগুলো পার্থক্যের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, তুমি শুনে থাকবে পোলারয়েড ল্যাম্প। পোলারয়েড ল্যাম্প মানে যে ল্যাম্পগুলোর আলো একটা নির্দিষ্ট তল থেকেই দেখতে পাওয়া যাবে, অন্য দিক থেকে দেখতে পাওয়া যাবে না। আলোর এই ঘটনাকে বলে সমবর্তন বা পোলারাইজেশন। এটা একমাত্র কিন্তু তির্যক তরঙ্গের ধর্ম, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এ কারণে শব্দের সমবর্তন হয় না, আলোর সমবর্তন হয়। আলো তির্যক তরঙ্গ, কিন্তু শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই কারণে। এটা মাথায় রাখবে। তাহলে আমরা আসছি এবার কত কত পাতায়, 10 নম্বর পাতায়। 10 নম্বর পাতায় যাওয়ার আগে একটা ছোট্ট পরীক্ষা দেখব, পরীক্ষা দেখে আমরা পরের অংশে। এর আগের অংশ পর্যন্ত তাহলে আমরা কি দেখে এলাম? শব্দ একটা স্থিতিস্থাপক বা জড় তরঙ্গ, যা কোনো না কোনো জড় মাধ্যম, অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। অন্যদিকে শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই কথাগুলো মাথায় রেখে আমরা একটা ছোট্ট পরীক্ষার সাহায্যে কথাটা কতটা সঠিক আমরা দেখব। কোনো জড় মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, ঠিক যে কারণে আগে আমরা বলে এসেছি সূর্যের বিস্ফোরণের আওয়াজ আমাদের কানে আসে না। এটা কতটা সঠিক আমরা ভেবে দেখি। দেখো এখানে একটা বেল জার নেওয়া হয়েছে, এই কাঁচের পাত্রটা হলো বেল জার। এর খোলা মুখটা উপর করে দেওয়া হয়েছে একটা টেবিলের ওপরে, যার নিচে টেবিলে একটা ছিদ্র করা আছে। এই জোড়া মুখটাতে ভেসলিন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাতাস না প্রবেশ করতে পারে। বায়ু নিরুদ্ধ করার জন্য ভেসলিন লাগিয়ে দিলে তার মধ্যে দিয়ে বাতাস যাতায়াত করতে পারে না। আর এই সূক্ষ্ম ছিদ্রটার মধ্য দিয়ে পাম্প যোগ করা আছে যাতে বেলজারের ভেতরকার বাতাসকে পাম্প করে বার করে নিয়ে যাওয়া যায়। আর বেলজারের মধ্যে কর্কের ছিপি দিয়ে ওপরের মুখের সঙ্গে আটকানো আছে কি, একটা কলিং বেলকে ঝোলানো আছে। এই হচ্ছে কলিং বেলের বেলটা, আর এটা হচ্ছে হ্যামারটা, হাতুড়িটা, যার এটা তড়িৎচুম্বকীয়, যেমন তড়িৎ ইলেকট্রিক বেল হয় ঠিক সেরকম ডিসি। এটা পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা তড়িৎ কোষ যোগ করে দিয়েছি, উপযুক্ত ভোল্টেজের প্লাস মাইনাস, এখানে একটা সেল যোগ করে দিয়েছি। সঙ্গে একটা সুইচ দেওয়া থাকবে, যেই সুইচ অন হবে সঙ্গে সঙ্গে ওই ইউ আকৃতির যে দণ্ডটা আছে তো তড়িৎচুম্বকে পরিণত হবে। হ্যামারটা কি হবে, সে ওই হ্যামার বা লোহার হাতুড়িটাকে আকর্ষণ করবে, তার ফলে সেটা নেমে এসে বেলকে আঘাত করবে। এর ফলে যে আঘাত যে করছে আমি বাইরে কাঁচের পাত্রে গা থেকেই দেখতে পাবো। কিন্তু যেই কি করা হবে, প্রথমে প্রথমে কিন্তু আমি ভেতরে বাতাসকে পাম্প করে বার করিনি, ভেতরে নর্মাল বাতাস রয়েছে। তাহলে কি হচ্ছে, প্রথমে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, পাম্পটা এর সঙ্গে যুক্ত করেছি, কিন্তু এর ভেতরে এয়ার যেমন আছে আছে।
শুধু বাইরের এয়ার যাতে না ঢুকতে পারে সেই জন্য এখানে ভেসলিন লাগিয়ে দেওয়া আছে। সুইচ অন করা হয়েছে, যেই সুইচ অন করলাম সঙ্গে সঙ্গে এখানে বেল বাজতে শুরু করে দিল। কি দেখে বুঝলাম? বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে হাতুড়িটা গিয়ে বেলে আঘাত করছে এবং উৎপন্ন শব্দ ওই বাতাস বহন করে নিয়ে চলে আসে কাঁচের দেওয়ালে। কাঁচের দেওয়াল জড় পদার্থ, সে আবার বহন করে নিয়ে চলে যাচ্ছে কোথায়? কাঠের টেবিলে। এবং কাঠের টেবিল থেকে বাতাস, বাতাস থেকে আমার কানে। তাহলে শুধু চোখেই দেখতে পাচ্ছি না, বেলটা যে বাজছে তার আওয়াজও কিন্তু আমি কানেতে পাচ্ছি। এবার কি করলাম, আস্তে আস্তে পাম্প করে ভেতরে সম্পূর্ণ বাতাসকে বার করে নেওয়া হলো। যত বাতাস বার করে নিচ্ছি দেখতে পাচ্ছি আগের মতোই এই হাতুড়িটা বেলটাকে গিয়ে আঘাত করছে, কিন্তু আওয়াজটা যেন ধীরে ধীরে কমতে কমতে যখন সম্পূর্ণ বাতাস বার করে নেওয়া হলো, কোনো আওয়াজই আর আমার কানে এসে পৌঁছচ্ছে না। কেন এমনটা হলো? কিন্তু আগের মতোই হাতুড়ি গিয়ে আঘাত করছে কাকে? বেলটাকে আঘাত করছে। কারণ এই উৎপন্ন শব্দটা কোথায় এসে পৌঁছতে পারছে না? কাঁচের পাত্রে কে নিয়ে আসবে? বেলটা তো মাঝখানে ঝোলানো আছে। তাহলে ওই উৎপন্ন শব্দটাকে কাঁচের দেওয়াল এবং সেখান থেকে কাঠের তক্তা বা টেবিল থেকে বাতাসের বাইরের বাতাসে নিয়ে এসে পৌঁছানোর মতো কোনো মাধ্যম নেই। এই কারণে কোনোভাবেই শব্দটা আমার কানে এলো না। তার মানে বুঝতে পারলাম কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, প্রত্যেকটা মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে। যদি আমরা পরে পাবো, তবু এই প্রসঙ্গক্রমে বলে রাখি, জেনে রাখবে সলিড মাধ্যমে শব্দের বেগ কিন্তু সবচেয়ে বেশি, তারপরে লিকুইড এবং তারপরে হচ্ছে গ্যাস। এই গ্যাসেতে শব্দের বেগ মোটামুটি এনটিপিতে 332 মিটার পার সেকেন্ড, এগুলো আমরা পরে পাবো। কোনো গতিশীল বস্তুর বেগ শব্দের বেগের কত গুণ? আমাদের আশেপাশের বস্তুগুলো সাধারণত হয় না। উচ্চ গতিবেগ সম্পন্ন জেট প্লেনগুলো হতে পারে, ফাইটার প্লেনগুলো হতে পারে। তো এই শব্দের বেগের কত গুণ, এটাকে ম্যাক সংখ্যা বলে, আমরা পরে পাবো আবার। ময়জা বলা আকার ক। তো ম্যাক সংখ্যা বলা হচ্ছে। তাহলে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিনে সবচেয়ে বেশি, তরলে তার চেয়ে কম, গ্যাসে তার চেয়েও কম। সেই তার চেয়েও কমটার মান কত? ভালো করে চেয়ে দেখো, প্রতি সেকেন্ডে 332 মিটার। আলোর বেগের রেসপেক্টে অনেক কম, কিন্তু আমাদের সাধারণ গতিশীল বস্তুর রেসপেক্টে প্রচুর বেশি। কিন্তু 1 সেকেন্ডে 332 মিটার চলে যেতে পারে শব্দ। গ্যাসে তো সলিডে তো ওর বেশ কয়েক গুণ যাবে। তো এইভাবে শব্দের বেগের সম্পর্কে ধারণা আমরা আবার পরে পাবো, দেখতে পাবে। তাহলে এখানে এই ছোট্ট পরীক্ষার সাহায্যে আমরা জানতে পেলাম কি, যে কোনো জড় মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। তো চলো আমরা এরপরে পরের অংশে যাই। বলছে শব্দ তাহলে দেখতে কি রকম? শব্দ তরঙ্গটা জলে ঢিল ফেললে কেমন দেখতে হয় তরঙ্গ, সে তো আমরা দেখেছি। দড়িকে একদিকে বেঁধে অন্যদিকে আন্দোলিত করলে কিরকম ঢেউ তৈরি হয় সেটাও দেখেছি। তাহলে শব্দটা কেমন? শব্দের যে ঢেউটা হয় সেটা কেমন? শব্দ তরঙ্গের আকৃতি কেমন? সেটা দেখতে কেমন? আমরা এখন দুরকম তরঙ্গ, শব্দ তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গে সম্যক একটা ধারণা নেব এবং কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দেখো, তো এর আগে সরল দোলগতির ক্ষেত্রে আমরা কি কি পড়ে এসেছি? স্মরণ, বিস্তার, পর্যায়কাল এবং কম্পাঙ্ক মনে আছে তোমাদের? অনেকগুলো সরল দোলগতি বা কম্পনের সমষ্টি হলো কি? তরঙ্গ। তাহলে এই তরঙ্গের সঙ্গে কিন্তু প্রচুর মিল আছে কিসের? সরল দোলগতির সঙ্গে প্রচুর মিল আছে তরঙ্গের। বলছি কি, দেখো এখানে একটা মাধ্যমের মধ্যে অনুদৈর্ঘ্য তরঙ্গ উৎপন্ন হচ্ছে। মনে করো মাধ্যমটা গ্যাস মাধ্যম। তো কি করে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হবে? এইখানে মনে করো নিচে আলাদা করে ছবি আছে, তাতে আমি দেখতে পাবো, বরঞ্চ ছবির অংশটা আমি আগে বলে নিই। দেখো, এখানে একটা ষুড়শলাকা আছে, যে ষুড়শলাকার কথা তোমাদের আগে বলে আসা হলো। এর পাশেই রাখা আছে কি, যে কোনো বায়ু মাধ্যম রয়েছে। বায়ু মাধ্যমটাকে তুমি কিভাবে কল্পনা করতে পারো? বায়ু মাধ্যমটাকে এইভাবে কল্পনা করতে পারো, এর পাশে রয়েছে, তুমি এভাবে কল্পনা করতে পারো, কতগুলো সমান্তরাল স্তরের আকারে কল্পনা করতে পারো, যারা একে অপরের রেসপেক্টে কিভাবে আছে? সমদূরত্বে অবস্থান করছে। এবার এখন এই ষুড়শলাকাকে যদি আমি বাইরে থেকে হাতুড়ি দিয়ে আঘাত করি, রাবারের হাতুড়ি দিয়ে, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে? বামে এবং ডানে এইভাবে আন্দোলিত হতে থাকবে।
একবার এ অবস্থানে আসবে, মাঝখানের অবস্থানটা বি, আর একবার আসবে বি অবস্থানে আসবে। তো ষোড়শলাকার কম্পাঙ্ক যেন কত বলে এসেছি, অন্তত 256 হার্টজ বা তার বেশি হচ্ছে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসতে পারে এরকম ষোড়শলাকা কবার পারে সেকেন্ডে? 256 বার। তো ভাবো ও যখন স্থিরভাবে দাঁড়িয়ে আছে ওটা ও বিন্দুতে দাঁড়িয়ে আছে, যে কারণে এই বিন্দুটার নাম হলো সাম্য বিন্দু। এবার তুমি রাবারের হাতুড়ি দিয়ে বল প্রয়োগ করেছো, দুটো বাহুই কম্পিত হচ্ছে, আমি কেবলমাত্র একটা বাহুকে দেখাচ্ছি, এর যার অবস্থান ছিল থেমে থাকা অবস্থায় ওতে। এটা পরে ছবিতে পাবো, একবার দেখে রাখো। একবার এটা এতে আসছে, একবার বিতে। এত যে দূরে দূরে আসে তা নয়, এত কম দূরত্বের মধ্যে কাঁপে আমরা দেখতেই পাই না, এবং এত দ্রুত কম্পিত হয়। তাহলে বারবার ওটা কি করছে, এ থেকে বিতে যাচ্ছে এবং বি থেকে এতে ফেরত আসছে, এই ঘটনাটা ঘটছে। যখন ওটা ও থেকে এর দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, পাশের বাতাসে চাপ বাড়ছে। তাহলে পাশের বাতাসটা কি হয়ে গেল, চাপ বাড়ার কারণে আয়তন কমে গেল, এটাকে বলে ঘনীভবন বলে। হয়েছে। এরপরে কি হলো, বাহুটা এবার ব্যাক করলো কোথায়, ও থেকে এতে সরে এসেছিল, সে এবার ব্যাক করলো বিতে, ও হয়ে বিতে ব্যাক করলো, তখন কিন্তু চাপ আবার স্বাভাবিকের থেকে আরো কমে গেল। তখন আর ঘনীভবন হবে না, পাশের বাতাসের মধ্যে কি হবে, চাপ কমে গেছে, স্বাভাবিকের থেকেও কমে গেছে, ও অবস্থানে হয় স্বাভাবিক, ও থেকে আরো বাঁ দিকে সরে গেছে, মানে চাপ কমে গেছে, তখন বায়ুস্তরগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তখন তৈরি হবে এরকম তনুভবন। তাহলে আয়তন প্রসারণ হওয়াটাকে বলে কি, তনুভবন, আয়তন সংকোচন হওয়াটাকে বলে ঘনীভবন। এইভাবে একই স্তর একবার ঘনীভূত হচ্ছে, একবার তনুভূত হচ্ছে, একবার ঘনীভূত হচ্ছে, একবার তনুভূত হচ্ছে, পর্যায়ক্রমিকভাবে এইভাবে ঘটতে ঘটতে বাতাসের মধ্য দিয়ে শব্দ এগিয়ে যায়, বা যে কোনো অনুদৈর্ঘ্য তরঙ্গের আকৃতি কিন্তু এটাই হয়। ভালো করে ছবিটা তাকিয়ে দেখো কি বলা আছে, এটা শব্দ দিয়ে বলিনি, বলা হয়েছে কি একবার ঘনীভবন হয়েছে, তারপরে আবার তনুভবন হয়েছে, নেক্সট আবার কি হয়েছে, এটা তনুভবন, তারপরে আবার কি হয়েছে, ঘনীভবন, ঘনীভূত হয়ে গেছে স্তরগুলো, আবার তনুভবন, ঘনীভবন, তনুভবন, এইভাবে চলছে। বলছে কি জানো, বলছে ওই যে ষোড়শলাকার বাহুটা বললাম, এটা ও বিন্দু থেকে একবার এতে গেছে, তারপরে বিতে সরে এসেছে, এইভাবে কাঁপছে তো। তাহলে এই যে কম্পন এ থেকে বিতে গিয়ে আবার বিতে ফেরত আসা, এই এতে ফেরত আসা, এটাকে কি বলে, এটা পূর্ণ কম্পন। সরল দোলক গতিতে আমরা পড়ে এসেছি, প্রথম ভিডিওতে বলা হয়েছে এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে ফেরত এলো। বলছে এই যে পূর্ণ কম্পনের ফলে, ষোড়শলাকার পূর্ণ কম্পনের ফলে বাতাসের মধ্যে যে আলোড়ন তৈরি হলো সেটাকে বলে একটা পূর্ণ তরঙ্গ। ও, তার মানে এখানে ষোড়শলাকাটা কি হলো, তরঙ্গ উৎস, যে বাতাসের মধ্যে কি করেছে, মাধ্যমের মধ্যে কি করেছে, তরঙ্গ সৃষ্টি করেছে। তরঙ্গটা তৈরি হয়েছে বাতাসের কণাগুলোর মধ্যে সমষ্টিগত সরল দোলক গতির ফলে। এর উৎসকে এই ষোড়শলাকাটা, এর একটা পূর্ণ দোলনে বা পূর্ণ কম্পনে কি হয়েছে, বাতাসের মধ্য দিয়ে শব্দ কতটা এগিয়ে, বাতাসের মধ্য দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ কতটা এগিয়ে যাবে, শব্দটা বাদ দিলাম, একটা ঘনীভবন হবে, একটা তনুভবন হবে, এইটুকু পাঠকে বলে একটা পূর্ণ তরঙ্গ। অর্থাৎ ষোড়শলাকার একটি পূর্ণ কম্পনে বাতাসের মধ্যে তরঙ্গ ঠিক কতটা পথ অতিক্রম করে, একটি ঘনীভবন একটা তনুভবনের সমষ্টি, এটাকে বলে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বলে। তার মানে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, ঠিক পরপর অবস্থিত ঘনীভবনের দৈর্ঘ্য আর তনুভবনের দৈর্ঘ্যের সমষ্টিটাকে। আর পূর্ণ তরঙ্গ কাকে বলে, তরঙ্গ উৎসের একটি পূর্ণ কম্পনে যতটুকু তরঙ্গ উৎপাদন হয় বা উৎপত্তি লাভ করে। আর একভাবে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে পারো, তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে লেখে জানো, ল্যামডা দিয়ে লেখে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু শব্দের থেকে অনেক কম, কিন্তু আলোর কম্পাঙ্ক শব্দের থেকে অনেক বেশি। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কয়েক মিটার পর্যন্ত হতে পারে, যেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আংস্ট্রম এককে বলা হয়, 10⁻⁻10 মিটার। যে কারণে আলোর প্রতিফলন করার জন্য, যেহেতু ওর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম, মসৃণ আয়না হলেই চলে। কিন্তু এটা আমরা পরের অধ্যায়, এই পরের দিনে ভিডিওতে পাবো। কিন্তু শব্দের প্রতিফলনের জন্য আমার কি দরকার, এবড়ো খেবড়ো পাহাড়ের গা হলেও চলে যায়, কারণ ওর চেহারা বড়, ওকে আটকাতে গেলে পাহাড় দরকার। ছোট আয়না দিয়ে শব্দের প্রতিফলন হয় না, কারণ ওর চেহারা বড় বলে। আলোর হয় কেন, আলোর চেহারা ছোট, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তরঙ্গের চেহারা বিচার করা হয়।
আর তরঙ্গ দৈর্ঘ্যকে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, ছবিটা বড় করেছি দেখো কিভাবে বলতে পারি। তার মানে বলছে একটি ঘনীভবন একটি তনুভবনের সমষ্টিকে, ঘনীভবন হচ্ছে এতটা, তনুভবন হচ্ছে এইটা, একটা ঘনীভবন একটা তনুভবন পরপর রয়েছে, এদের দৈর্ঘ্যের সমষ্টিটাকে আমি কি বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য। কি করে তৈরি হয় এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যটা, তরঙ্গ উৎসের একটা পূর্ণ কম্পনে। তো বলছে এটাকে আর কি করে বলতে পারি, এটা হচ্ছে প্রথম ঘনীভবনের মধ্যবিন্দু, এটা ঠিক তার পরের ঘনীভবনের মধ্যবিন্দু, পরপর দুটো ঘনীভবনের মধ্যবিন্দু দূরত্বটাকেও তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। এটাকেও ল্যামডা দিয়ে লেখে, গ্রিক অ্যালফাবেট LAMDA, ল্যামডা। ঠিক আছে, কিভাবে লেখে না, তো এইভাবে লেখা হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমি কি বলবো, কোনটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য এইটাকে বলবো একটি ঘনীভবন থেকে ঠিক তার পরবর্তী ঘনীভবনের মধ্যবর্তী দূরত্বকে, অথবা একটি তনুভবন থেকে ঠিক তার পরবর্তী তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে, অথবা একটা ঘনীভবন একটা তনুভবনের সমষ্টিকে, এতভাবে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। ধারণাগুলো তৈরি করো, বুঝতে পারবে। কিন্তু আলো যে ধরনের তরঙ্গ অর্থাৎ তির্যক তরঙ্গ, তার চেহারা কেমন হয় এটা আগেও বলে এসেছি দেখো, প্রকৃতপক্ষে এরকম ঢেউয়ের আকৃতি দেখতে হয়, যার কণাটা মনে করো মাধ্যমের কণা ও বিন্দুতে স্থির ছিল, সেটা সব থেকে ওপরে যেদিকে যেতে পারে সেটাকে, যে বিন্দুতে যেতে পারে সেটাকে তরঙ্গ শীর্ষ বলে, সবচেয়ে নিচে যতটা নামতে পারে সেটাকে তরঙ্গ পাত বলে, শীর্ষটাকে বলে ক্রেস্ট আর পাতটাকে বলে ট্রাফ। তো বলছে এরকম, এখানে উৎস হচ্ছে ও বিন্দুতে বসে আছে, উৎস থেকে তরঙ্গ বা ঢেউটা বেরিয়ে চলেছে, ঠিক যেন সেই সাপবাজির মতো কালী পুজোয় যে জ্বালানো হয়, একটা উৎস থেকে বেরিয়ে চলেছে ঢেউয়ের মতো, সাপটা বেরিয়ে বেরিয়ে আসছে, ব্যাপারটা ঠিক তেমনই। তাহলে বলছি এখানে দেখো, এই ঠিক পূর্ণ তরঙ্গ মানে কোনটা, পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে পূর্ণ তরঙ্গ, এইটা হচ্ছে একটা তির্যক তরঙ্গের পূর্ণ তরঙ্গ। খেয়াল করে দেখো এর মধ্যে কি আছে, একটা তরঙ্গ শীর্ষ আছে, একটা তরঙ্গ পাদ আছে। এটাকে কি বলা হয়, এটা তরঙ্গ উৎসের একটা পূর্ণ কম্পনে সৃষ্টি হয়েছে, এটা পূর্ণ তির্যক তরঙ্গের চিত্র, যেমন পূর্ণ অনুদৈর্ঘ্য তরঙ্গের চিত্র হচ্ছে এইটা। তাহলে এর লম্বায় কত, এই লম্বাটাকে কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তরঙ্গ দৈর্ঘ্য আরেকভাবে বলতে পারো, পরপর অবস্থিত দুটো শীর্ষবিন্দুর তরঙ্গ শীর্ষের মধ্যকার দূরত্বকে, রৈখিক দূরত্ব অর্থাৎ এটাকে, অথবা আরেকভাবে বলতে পারো পরপর দুটো তরঙ্গ পাদের মধ্যকার রৈখিক দূরত্বকে, এতভাবে বলা যেতে পারে। তাহলে আমরা একটা বেসিক ধারণা নিলাম যে ঘনীভবন, এতটা ডিটেলসে আমাদের হয়তো নেই, কিন্তু প্রাথমিক ধারণাগুলো রাখো। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি দিয়ে তৈরি, ঘনীভবন আর তনুভবন দিয়ে তৈরি। এই ঘনীভবন আর তনুভবনের যোগফলকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য বলে। অন্যদিকে তির্যক তরঙ্গ, তাকে দেখতে কিরকম, ঢেউয়ের মতো বাস্তবিক অর্থেই, তার রয়েছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত, পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী রৈখিক দূরত্বকে অথবা দুটো তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য বলে, অথবা এই দৈর্ঘ্যটাকে বলে, যেখান থেকে রিপিট করা শুরু করেছি। তো বলছি কি দেখো, আমরা যদি এই বিষয়ে কয়েকটা কথা, একটু ছোটোখাটো বিষয়ের সংজ্ঞাগুলো যদি দেখে নিই। সরল দোলগতি বিষয়ে বিভিন্ন সংজ্ঞাগুলো পড়ে এসেছি। সরল দোলগতির সমষ্টিতে কি উৎপন্ন হয়, উৎপন্ন হয় তরঙ্গ উৎপন্ন হয়, সেই তরঙ্গ বিষয়ে কয়েকটা কথা দেখে নাও দেখো। বলছে পূর্ণ তরঙ্গ কাকে বলে, ওই যে বললাম, তরঙ্গ উৎসের একটা পূর্ণ কম্পনে যে যে অংশটা তরঙ্গের নির্গত হয় বা উৎপন্ন হয় সেটাকেই বলে কি, পূর্ণ তরঙ্গ। আর এই পূর্ণ তরঙ্গ উৎপন্ন হওয়ার ফাঁকে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যতটা রৈখিক পথ অতিক্রম করে সেটাকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গ, তার মানে এটা উৎপন্ন হওয়ার ফাঁকে কি হয়েছে, তরঙ্গ কতটা রৈখিক পথে এগিয়ে গেছে, এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যেমন এখানে ছিল এইটা। তরঙ্গ বেগ কাকে বলে, তরঙ্গ তার গতির দিকে, এর গতির দিক হচ্ছে এইটা, ওপরের গতির দিক হচ্ছে এইটা, একক সময়ে যে পথ যায়, যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যা বলা হয় তরঙ্গের ক্ষেত্রে তাই বলে। তরঙ্গ তার গতির দিকে একক সময়ে যে পথ যায় সেটাকে হচ্ছে তরঙ্গের বেগ বলে। এই বেগে কিন্তু তরঙ্গ শক্তিকে বহন করে নিয়ে যায়। তরঙ্গ কম্পাঙ্ক কাকে বলে, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় সেটা কি তরঙ্গ কম্পাঙ্ক বলে। আর তরঙ্গের পর্যায়কাল, একটা পূর্ণ তরঙ্গ তৈরি হতে যে সময় লাগে ঠিক আগের মতো তাকে বলে তরঙ্গের পর্যায়কাল। এখানেও কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক ঠিক আগে যেমনটা করেছিলাম ওই রকমই। তো ভেবে দেখো, আমরা তিনটে বিষয় উল্লেখ করলাম তরঙ্গের, এই প্রমাণটা খুব নিয়মিত পড়ে এবং গুরুত্বপূর্ণ প্রমাণ।
তরঙ্গের কিন্তু এখন কিন্তু সরল দোলক গতি না, তরঙ্গের বেগ কত ভি, মানে একক সময়ের তরঙ্গ কতটা যায়। যেমন শব্দের বেগ কত 332 মিটার/সেকেন্ড, ওটা হচ্ছে তরঙ্গের বেগের মান, শব্দ তরঙ্গের বেগের মান। কম্পাঙ্ক কত এন, মনে করো 256 হার্টজের শব্দ উৎপন্ন হচ্ছে, সেটা আমরা শুনতে পাবো, হ্যাঁ পাবো তো, 20 থেকে 20,000 হার্টসের মধ্যে। তো 256 হার্টস, এই যে 256 হার্টস শব্দটা উৎপন্ন হচ্ছে, যার ফ্রিকোয়েন্সি এন, মানে কি কটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেকেন্ডে, এনটা। আর একটা পূর্ণ তরঙ্গ হলে উৎপন্ন হওয়ার মধ্যে তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে কতটা পথ অতিক্রম করে, তরঙ্গ দৈর্ঘ্যের মান যা তাই। তাহলে আমি ধরে নিলাম একটা তরঙ্গের বেগ হচ্ছে ভি, কম্পাঙ্ক হচ্ছে এন, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। মাথায় রাখবে, মাধ্যম চেঞ্জ হলে তরঙ্গের কিন্তু বেগ চেঞ্জ হয়, তরঙ্গের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, এটা উৎসের উপর নির্ভর করে। হয়েছে? তাহলে আমরা দেখি এরপরে কি বলা হচ্ছে এক এক করে। বলছে একক সময় মানে 1 সেকেন্ডে বলো বা যে কোনো একক সময় বলো, পূর্ণ তরঙ্গ কটা তৈরি হবে, কম্পাঙ্ক এন মানে কি এনটা। একটা পূর্ণ তরঙ্গ তৈরি হওয়ার ফাঁকেও কতটা পথে এগিয়ে যায়, ল্যামডা। তাহলে এন খানা পূর্ণ তরঙ্গ যে একক সময়ে তৈরি হয়েছে সেই সময়ও কতটা পথ এগিয়ে যাবে, এন ল্যামডা, ঐকিক নিয়মে। কিন্তু একক সময়ে যে পথ এগিয়ে যায় তাকে কি বলে, বেগ, তার মানে ভি সমান হয়ে গেল এন ল্যামডা। মাথায় রেখো, এখান থেকে এটাও মাথায় রাখো, এন সমান হচ্ছে ভি বাই ল্যামডা। মাধ্যম চেঞ্জ হলে কিন্তু এন পাল্টায় না, তার মানে কি বলতে পারি, v1/λ1 সমান হচ্ছে v2/λ2। অঙ্ক করাবার সময় করাবো, তবু দেখে রাখো এখন। এটা মনে করো শব্দ কোথায় আছে, বাতাসে, শব্দের বেগ, এটা হচ্ছে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য। এটা হচ্ছে জলের মধ্যে প্রবেশ করেছে শব্দটা, জলের মধ্যে শব্দের বেগ, জলের মধ্যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে? এখান থেকে 4টের মধ্যে 3টের মান দেওয়া থাকলে আমরা বাকি দুটো বার করে নিতে পারি। আর এখানেও সেই সরল দোলগতির মতো কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক রয়েছে, একই রকম, নতুন কিছু নয়, দেখে রাখবে। তো আমাদের হয়তো সরাসরি সিলেবাসের বাইরে, কিন্তু বোঝানোর সুবিধার জন্য একটু এই বিষয়টার দিকে নজর দিয়ে রাখুন। তির্যক তরঙ্গ মাধ্যমের মধ্যে কি করে উৎপন্ন হয়? তির্যক তরঙ্গ কোথায় উৎপন্ন হয়? আলো একটা তির্যক তরঙ্গ, কিন্তু আলো তো আমি ওইভাবে উৎপত্তি দেখাতে পারবো না, তাহলে কি করব? দেয়ালে আংটায় পি বিন্দুতে একটা দড়ি আটকানো আছে, যার ও প্রান্তটা আমার হাতে ধরা আছে। আমি কি করেছি, ওই যে পি বিন্দুতে আংটায় দড়িটা আটকানো আছে, আমি ওকে কি করছি, এটা পি বিন্দু নয়, এটা ও ধরো, সুবিধা হবে বোঝার ক্ষেত্রে, এটা ও লিখবে, ঠিক আছে? আমি দড়িটা এমনি দাঁড়িয়ে আছে কোথায়, ও লেভেলে দাঁড়িয়ে আছে, হাতে আমি ধরে আছি। একবার ওকে আমি কি করলাম, ও থেকে এতে তুললাম, কতটা, এ, ঠিক ততটাই আবার নিচে নামালাম, একই তালে একই সময় অন্তর এই কাজটা করে যাচ্ছি, ঠিক যেন এটা কি সরল দোলগতির মতো না? কিন্তু এখানে কে কাঁপছে, শুধু শুধু কি ও বিন্দু না, ও কাঁপতে শুরু করবে এবং পরপর সমস্ত কণাগুলো একইভাবে কাঁপতে থাকবে, যেহেতু হাত ধরে বসে আছে। এর ফলে একটা ঢেউ তৈরি হবে, আমরা দেখব কেমন সেই ঢেউটা হয়। সমুদ্রের ঢেউ যেমন এগিয়ে আসে, জলটা আস্তে 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 পরপর, হাই, এই দড়ি নিয়ে এই পরীক্ষাটা করতে পারো, খুব সুন্দর লাগবে, নিজে হাতে করে করে দেখতে পারো, যত লম্বা দড়ি হবে তত ভালো হবে। জানলার গ্রিলেতে বেঁধে একটা প্রান্ত এরকম ওপর নিচে করবে ধীরে ধীরে, তাতে দেখবে বিশাল লম্বা দড়ি হলে দড়ির জানলার দিকের প্রান্তটা কিন্তু কম্পিত হয় না, সামনের প্রান্ত থেকে ঢেউ আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাচ্ছে। আসছি ব্যাপারটাতে, তার মানে আমি ওকে কি করছি, বারবার এই এ আর বি এর মধ্যে কম্পিত করছি। একবার এই ও থেকে, এটাকে ও করে নেবে তো খাতায়, ও থেকে ওকে আমি এতে নিয়ে যাচ্ছি, আবার এ থেকে বিতে এলো এবং বি থেকে ওতে ব্যাক করলো, এটা হলো একটা পূর্ণ কম্পন। আমি দেখবো এই পূর্ণ কম্পনে যে তির্যক তরঙ্গ উৎপন্ন হয় তার চেহারা কেমন হয়। এর আগে বলে এসেছি, এখানে দেখার চেষ্টা করবো। তো বলছে দেখুন, যখন কোনো কম্পন নেই তখন দড়িটা এখানে স্ট্রেট দাঁড়িয়ে আছে, কোনো কম্পন নেই। আমি এবার একে কাঁপাতে শুরু করলাম, ডায় ওপর নিচে কাঁপাচ্ছি, মানে এটা এ পয়েন্ট, এটা নিচে হচ্ছে বি পয়েন্ট, এইভাবে কাঁপাচ্ছি, একই তালে কাঁপাবো, ও থেকে যতটা উপরে যাব নিচে ততটা যাব একই সময়। তার মানে আমি কি করলাম, ওকে প্রথমে কি করেছি, আমি নিচে নিয়ে গেছি, অর্থাৎ এই ও বিন্দু থেকে ওকে আমি বিতে নিয়ে গেছি এবং ব্যাক করেছি, বি থেকে আবার ওতে ব্যাক করেছি। এর ফলে দেখতে পেলাম যে দড়ির মধ্যে কীরকম অংশটা, দড়ির এই প্রান্ত একটা অংশ কি হয়ে গেছে, সামনের অংশটা এই রকম দেখতে হয়ে গেছে, এরকম একটা আকার তৈরি হয়েছে। প্রথমে নামিয়েছি এবং পরে তুলে এনেছি, পি ও থেকে নামিয়ে বিতে নিয়ে গেছি, আবার ওকে বি থেকে তুলে এনেছি ওতে, তাহলে এটা অর্ধেক কম্পন হয়ে গেল।
এরপরে কি করছি, আমি ও থেকে তুলে নিয়ে গেছি কোথায়, ও থেকে তুলে নিয়ে যাচ্ছি বিতে, এবং আবার ও থেকে তুলে নিয়ে যাচ্ছি এতে, এবং এ থেকে তুলে আনছি কোথায়, ফিরিয়ে আনছি কোথায়, আবার ওতে ফিরিয়ে আনছি। তার মানে আমার কাজটা কি হবে, কিভাবে কম্পনটা করা হচ্ছে, ও থেকে প্রথমে আমি নামিয়ে নিয়ে গেছি বিতে, এবং একই সাথে ফিরিয়ে এনেছি কোথায়, ওতে। এর ফলে কোন পার্টটা পেলাম, এই পার্টটা। এরপরে আমি ওকে কি করেছি, এখান থেকে এতে তুলে নিয়ে গেছি এবং এ থেকে আবার ওতে ফিরিয়ে আনলাম। পূর্ণকম্পন হলো, কিন্তু খেয়াল করে দেখো এতক্ষণে পূর্ণকম্পন হলো। ও থেকে যাত্রা শুরু করে বিয়ের দিকে আবার ফিরে চলে এলো ওতেই, আবার বিয়ের দিকে যাবে বলে, এটাই পূর্ণকম্পন। তাহলে দ্বিতীয় যে অর্ধেকটা করছি, অর্থাৎ ও থেকে এতে গিয়ে আবার এ থেকে ওতে ফেরত আসছি, তার জন্য কোন অংশটা পাচ্ছি, তার জন্য এই অংশটা। কিন্তু আগের বার তো এইখানেই কি হয়েছিল, এরকম দেখতে অংশটা হয়েছিল, সেটা কোথায় গেল, বলে ওই ঢেউটা এখন সামনে এগিয়ে চলে গেছে, সে পরবর্তী অংশকে কম্পিত করছে। আবার যখন আমি দেখতে পাবো একই জিনিস যখন এরপরে এখানে রিপিট হবে, তখন এখানে আবার প্রথমবারের মতো এই রকম নিচের দিকের অংশের দড়িটা বেঁকে যাবে। তার মানে যে দ্বিতীয় পার্টে যে উপরের দিকে বক্রাকার অংশটা হয়েছিল, এটা এখন তারপরের পার্টে এখানে যে অংশটা ছিল সেটা আরো এগিয়ে গেছে। এইভাবে ঢেউ ক্রমাগত সামনের দিকে এগিয়ে যায়। তুমি যদি এখনই হাতটা থামিয়ে দাও, ঢেউটা কিন্তু সঙ্গে সঙ্গে থামবে না। দেখতে পাবে এরকম চেহারার ঢেউটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখো তো এর মধ্যে তুমি তোমার পূর্ণ তরঙ্গটা খুঁজে পেলে কিনা। পূর্ণ তরঙ্গ কোনটা, তির্যক তরঙ্গের, এই হলো পূর্ণ তরঙ্গ। কখন এটা তৈরি হয়েছে, যখন আমি ও থেকে বিতে গেছি, কতটা তৈরি হয়েছে, ও থেকে বিতে গিয়ে আবার ওতে ফেরত এসেছি, তখন হচ্ছে অর্ধেক তরঙ্গ। এবং ও থেকে এতে উঠে আবার ওতে ফেরত এলাম, তখন হলো আমার পূর্ণ তরঙ্গ। মানে উৎসের পূর্ণ কম্পনে এরকম চেহারার তির্যক তরঙ্গ উৎপন্ন হয়। এটাকে বলে তরঙ্গ শীর্ষ, এটাকে বলে তরঙ্গ পাত। গেছে বোঝা? চলো আমরা দেখি, যখন স্প্রিং এর ক্ষেত্রে এরকম ঘনীভবন তনুভবন হয়, ছবিটা একটু ঝাপসা হয়েছে দেখবে। স্প্রিং এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, একবার ঘনীভবন একবার তনুভবন, ঘনীভবন তনুভবন, এই ঘটনাটা ঘটতে থাকে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কোনটা, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, অথবা এই গ্যাপটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, অথবা ঘনীভবন তনুভবনের যোগফলটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। যে কোনো একটাকে বলতে পারো, সবকটাই কিন্তু একই হবে। এই যোগফলটা এটা নয়, সরি, যোগফলটা হচ্ছে ঘনীভবন কতটা, এতটা হলো ঘনীভবন, এতটা হলো তনুভবন, মানে এই যোগফলটা বলতে পারি। এটাও ল্যামডা। আর কি বলতে পারো, ঘনীভবনের মধ্যবিন্দু থেকে তনুভবনের মধ্যবিন্দু, এটা এটা হচ্ছে আর একটা পরের ঘনীভবনের মধ্যবিন্দু, এই গ্যাপটাকেও ল্যামডা বলতে পারো। তাহলে ঘনীভবন তনুভবন কোথায় হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। আর তির্যক তরঙ্গ কি হয়, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত। এখানে এই ছবিটা একটু আগে বলে এসেছি, এটা আমরা উঁচু ক্লাসে পাবো, এখানে একটু শুধু শুনিয়ে রাখি। বলছে এই ষোড়শলাকার প্রতিটা বাহু এরকম ও বিন্দুতে দাঁড়িয়ে আছে। ওকে যখন আমি হাতুড়ি দিয়ে আঘাত করেছি, ও একবার বি প্রান্তের দিকে আসবে আর একবার এ প্রান্তের মধ্য দিয়ে যাবে। ও থেকে শুরু করে বিতে যাওয়া এবং বি থেকে এতে গিয়ে আবার ওতে ফিরে আসাটা হলো পূর্ণ কম্পন। যখন ওটা যখন ওটা ও থেকে বিয়ের দিকে যাচ্ছে, পাশের বাতাসে চাপ বেড়ে যাচ্ছে, তখন পাশের বাতাসটা কি হয়ে যাবে, ও এটা এখান থেকে দেখায় নাই, সরি, ওরা দেখিয়েছে এ প্রান্ত থেকে। তার মানে ওরা শুরুতেই ধরে নিয়েছে এটা কোন জায়গা থেকে আমি দেখছি, যখন এটা এতে রয়েছে। এতে যখন আছে তখন কি হবে, এ থেকে কোথায় আসছে, বিতে আসছে। এ থেকে ওতে এলে চাপটা স্বাভাবিক হবে, তাই এখানে প্রথমের দিকে চাপ কম ছিল, ওতে আসার পরে চাপটা স্বাভাবিক হয়েছে, তারপরে ও থেকে বি এর দিকে যখন যাচ্ছে চাপটা বেড়ে গেছে। আবার যখন বি থেকে এতে ফেরত যাচ্ছে, তখন কি হয়েছে, তখন মাধ্যমের অংশটা আবার তনুভূত হবে, মানে চওড়া হয়ে যাবে। এই অংশটা ঠিক দেখানো নেই, ভুল ছবি চয়েস করার জন্য আমি দুঃখিত। আমি এখানে হাতে করে দেখাচ্ছি, যেমনটা আগে বলেছি সেরকমই দেখবে, এই দুটো ছবি করবে না। ধারণাটা নাও, ছবির মাধ্যমে ধারণাটা দেওয়া সহজ। যখন এই ষোড়শলাকাটা এই দিকে যাবে, এরকম ভাবে যাচ্ছে, ধরো আমি ওদের নাম অনুযায়ী দিলাম বি, তখন কি হবে, মাধ্যমের সামনের অংশে প্রথমের প্রান্তে কি হবে, ঘনীভূত হয়ে যাবে, ঘনীভবন চালু হলো। ঠিক আছে, এই অংশটা ঘনীভবন চালু হয়ে গেছে। পরের অংশটা কি আছে, নর্মাল স্বাভাবিক আছে, হলো। এবার এই বি প্রান্তটা কোথায় ব্যাক করছে, এ এর দিকে ব্যাক করছে। তখন কি পাবো, যখন বি প্রান্তটা এ এর দিকে ব্যাক করবে, আগে যেমন বলেছি তার সঙ্গে দেখবে এই ছবিটা করবে না।
তো বলছে কি তখন কি হবে, বি থেকে এর দিকে গেলে তখন ওখানে তনুভবন তৈরি হবে। তনুভবন তৈরি হবে মানে কি হবে, গ্যাপটা বেশি হয়ে যাবে। এই ছবির পরে বলছি। তাহলে এই ঘনীভবনটা কোথায় গেল, ঠিক তির্যক তরঙ্গের মতো ঘনীভবনটা তখন সামনে এগিয়ে চলে গেছে। ও, মাধ্যমের অংশটা এগিয়ে গেছে না, না কম্পনটা এগিয়ে গেছে, মাধ্যমের ওই অংশটাতেই এখন তনুভবন হচ্ছে। আবার পরে মাধ্যমের ওই অংশটাতেই ঘনীভবন হবে। মাধ্যমের একই অংশে ঘনীভবন তনুভবন হয়। ঘনীভবন তনুভবনগুলো পর্যায়ক্রমে এগিয়ে যায়, ঠিক যেমন তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ এগিয়ে যায়, ঠিক যেমন ঢেউয়ের মাথায় ডিঙি নৌকা ওঠে নামে, আর কিছু না। আজকে যেটা শেষ করব প্রথম দিনের শব্দ পড়ানো, সেটা হচ্ছে কি করে শব্দটা সৃষ্টি হয়। যখন আমরা কথা বলি, কিছু পরিমাণ বাতাসকে বাইরে থ্রো করি। যখন থ্রো করা হয়, ভোকাল কর্ডের এই যে স্বর থলি আছে, এই স্বর থলি ভোকাল কর্ড বা স্বর থলিগুলো কি হবে, পাতলা পাতলা পর্দা হয়। যখন কম বয়স থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রেও এটা কি থাকে, পাতলা থাকে। পাতলা এবং হালকা হলে এটা কম্পাঙ্ক বেশি হবে। যার কম্পাঙ্ক বেশি তার তীক্ষ্ণতা বেশি হয়, শব্দটা ধারালো উৎপন্ন হবে। যারা গিটার বাদ্যযন্ত্র নিয়ে অভিজ্ঞতা আছে জানো, সা রে এগুলো সব চড়া হয়, খাদের হয়, আমরা পাবো শেষ চ্যাপ্টারের শেষে গিয়ে পাবো। মানে বেশি কম্পাঙ্কের হয়, কম কম্পাঙ্কের হয়। তো হালকা বস্তু থেকে বেশি কম্পাঙ্কের শব্দ নির্গত হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে, পূর্ণবয়স্ক ছেলেদের ক্ষেত্রে কি হয়, এগুলো কম্পারেটিভলি ভারী হয়ে যায় বা মোটা হয়ে যায়, তাই এর কম্পাঙ্ক কম হয়, ধারটা কম হয়, শার্পনেস কম হয়। আচ্ছা, এই শার্পনেসের সঙ্গে ব্যাপারটা কিন্তু ওই তীব্রতাটাকে গুলিয়ে ফেলো না, জোরে আসছে ব্যাপারটা নয় এটা। এবার বলছে এমনিতেই স্বরথলির গ্যাপটা থাকে না। যখন আমি কথা বলতে যাচ্ছি, ভেতর থেকে বাইরে বাতাস বেরোতে আসছে, তখন এই স্বরথলিগুলো কম্পিত হয় এবং শব্দ নির্গত হয়। যেমন দেখবে গাছের পাতার মধ্য দিয়ে শব্দ বয়ে যাওয়ার ফলে শনশন শনশন শব্দ হয়। ছোটবেলায় আমরা অনেকেই বিভিন্ন গাছের পাতা, তেজপাতা গাছের পাতা, বট পাতার পাতা দুটোকে উল্টো করে জুড়ে তার মাঝখানে ফুঁ দিলে বাঁশির মতো আওয়াজ হতো। বার্নলির উপপাদ্যে আমরা পড়েছি এরকমভাবে দুটো পাতাকে যদি পরপর রেখে দেওয়া হয়, দুটো পাতা গায়ে গায়ে রেখে দিয়েছি, মাঝখান দিয়ে ফুঁ দেওয়া আছে। ফুঁ দিলে কি হবে, এদের মাঝখান দিয়ে বাতাস বেরিয়ে আসবে। বাতাস যখন বেরিয়ে আসবে তখন এই শব্দ উৎপন্ন হবে। এর পিছনে কিন্তু বার্নলির উপপাদ্যর কাজ রয়েছে। যেখানে বেগ বেশি সেখানে চাপ কম, আর যেখানে বেগ কম সেখানে চাপ বেশি। তো এর ফলে কি হয়, স্বরথলিগুলো একবার কম্পিত হওয়ার সাথে সাথে ওদের মাঝখানে গ্যাপ তৈরি হয়, আবার গ্যাপটা বন্ধ হয়ে যায়। এবং এই কম্পিত হবার ফলে কম্পনশীল বস্তু থেকে আমরা যেভাবে শব্দ পাই, শব্দটা বেরিয়ে আসে। তবলা, বিভিন্ন বাদ্যযন্ত্র আমরা পরের দিন পাবো এটা, যেমন ফাঁপা করা হয় যে কারণে অনুনাদ তৈরি করার জন্য, এখন জানতে হবে না, আমরা পরে পাবো, পরের দিনই পাবো। ঠিক তেমনই আমার নাসিকা গহ্বর, মুখ গহ্বর, এরা এই অনুনাদক হিসেবে কাজ করে। তার ফলে আমি যে কথাটা বলতে চাইছি সেটা জোরে বাইরে এসে প্রকাশ পায় অনুনাদ হবার পরে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখা হলো।